কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা, ফ্যাসিবাদী চরিত্র, রাঙামাটিতে পদযাত্রায় এনসিপি নেতারা। সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। গোপালগঞ্জে কারফিউ তুলে নেয়ার পর চলছে 144 ধারা। সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। সহিংসতায় জড়িত ছাড়া নিরপরাধ কাউকে গ্রেফতার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। একটা বালিশের কভার চেঞ্জ করতে হলো তাদেরকে টাকা দিতে হয়। আপনারা কি হসপিটালের কেউ আপনারা এরকম করতেছেন কেন? আমাকে বলে, এই বেটি আমরা এখানে টাকা দিয়ে ঢুকছি, এমনি এমনি ঢুকি নাই, আমি টাকা তুলে যাব এখান থেকে। সিলেট ওসমানী মেডিকেলে দালালের দৌরাত্ম্য, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া। টার্গেট দূর থেকে আসা রোগীরা। গ্রেফতার হলেও ছাড়া পেয়ে ফের হয়ে ওঠে সক্রিয়। এবং চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করার উদ্যোগ। 15 ধরনের পণ্য বেসরকারি অফডক থেকে ডেলিভারি নেয়ার নির্দেশনা। সক্ষমতা বাড়ানোর দাবি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা। কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা, ফ্যাসিবাদী চরিত্র বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। পাহাড়ি জনপদ রাঙামাটিতে জুলাই পদযাত্রায় কথা বলেছেন নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছালে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে শুরু হয় পদযাত্রা। স্লোগানে মুখর হয় রাজপথ। পদযাত্রার পর বনরূপা এলাকায় পথসভায় নেতারা বলেন, কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা, ফ্যাসিবাদী চরিত্র। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেন তারা। আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। পাহাড়ে বিভেদ সৃষ্টি করে এক পক্ষ সুবিধা নিয়েছে উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ভাষা ও জনগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়বে এনসিপি। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এর আগে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা বসে থাকায় শহীদ পরিবার যথাযথ সম্মান পাচ্ছে না বলে মন্তব্য করেন তারা। শফিকুল আলম, সময় সংবাদ, রাঙ্গামাটি। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা এখনো কিন্তু এই বিপ্লব উদ্যানে এখন এসে পৌঁছায়নি। তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু নাহিদ ইসলামের নেতৃত্বে যে হাসনাত, সার্জিস এবং সামন্ত যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণের পর যে মঞ্চে আসবেন, কারণ এটি হচ্ছে মহানগরীর অর্থাৎ চট্টগ্রাম মহানগরীর এই যে পদযাত্রা। আমরা জানি গতকাল থেকে কিন্তু তারা কক্সবাজার, বান্দরবান শেষ করে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রাঙামাটিতে পদযাত্রা করেছে এবং পদযাত্রার পর তারা আজকে এই বিকেল থেকে কিন্তু চট্টগ্রামে শুরু। কিছুক্ষণ পরে বহদ্দারতে একটি পদযাত্রা শুরু করার কথা রয়েছে। পদযাত্রা নিয়ে তারা এখানে আসবেন। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের যে ইউনিটগুলো রয়েছে, চট্টগ্রামের যে 41 ওয়ার্ডের যে কমিটিগুলো রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই জুলাই পদযাত্রা মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন আকাঙ্ক্ষা জানায় এই দল সম্পর্কে এবং তাদের যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন নিশ্চিত করা। পাশাপাশি তাদের যে বার্তা, অর্থাৎ নতুন দলের নতুন দেশ করার জন্য যে বার্তা,
সেটি মানুষকে দেওয়াই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যদিও তারা বেশ কয়েকটি জায়গা বাধার সম্মুখীন হয়েছে, গতকাল তারা কক্সবাজারের যে চকরিয়া বাধার সম্মুখীন হয়েছিল, আজকেও কিন্তু রাঙ্গামাটিতে ঠিক 3টার দিকে যখন তারা সেখানে পদযাত্রা করছিল তখন কিন্তু কিছুটা হলেও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে হট্টগোল সৃষ্টি করেছে, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তো কিছুক্ষণ পর নাহিদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন। যদিও আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে, মহানগরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন এই বিপ্লব উদ্যানে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তাদের যে জুলাই পদযাত্রা। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। কিয়ামত পর্যন্ত জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জামাত জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। যে সকল দফা টফা এগুলো সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। GPA-5 দিকে ছুটতে ছুটতে গত 20 বছরে পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে কারফিউ তুলে নেওয়ার পর চলছে 144 ধারা। জেলায় যে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা 144 ধারার আওতামুক্ত থাকবে। 144 ধারা ঘিরে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এদিকে গোপালগঞ্জে সহিংসতায় জড়িত ছাড়া নিরপরাধ কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। কারফিউ তো উঠে দিছে, 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। বাংলার সময় আরও থাকছে। আর দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ। রুয়েটেও ছাত্রদের কর্মসূচি, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ঘাপটি মেরে থাকা দালাল আর প্রতারক চক্রের জালে অনেকটাই বন্দী ওসমানী মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা। দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা চক্রের প্রধান টার্গেট। অ্যাম্বুলেন্স থেকে ট্রলিতে চেপে ওয়ার্ডে যেতে কতিপয় হাসপাতালের স্টাফদেরও দিতে হচ্ছে টাকা। ঘটছে অহরহ চুরির ঘটনা। অন্যায়ের প্রতিবাদ করলে শিকার হতে হয় হেনস্থার। পুলিশের তালিকাভুক্ত এসব দালাল ও চোর চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠছে বেপরোয়া। অন্যদিকে বহিরাগত মুক্ত হাসপাতাল করার চেষ্টা চলছে দাবি পরিচালকের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। তবে হাসপাতালে ঢুকলেই দালাল ও প্রতারকদের খপ্পরে পড়া রয়েছে বিস্তর অভিযোগ। ক্যামেরায় ধরাও পড়েছে হাসপাতালের ভেতরে তাদের উপস্থিতি। প্রতিনিয়ত ঘোরাঘুরি করা এসব ব্যক্তি কেউ রোগীর স্বজন নয় চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। রোগীর ব্যবস্থাপত্র সংগ্রহ করে ঔষধ কিনে দেওয়ার নাম করে সর্বস্ব লুটে নেয় তাদের কাজ। যাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। সিকিউরিটি গেটম্যানদেরকে টাকা দিতে হয়, একটা বালিশের কভার চেঞ্জ করতে হলো তাদেরকে টাকা দিতে হয়। ডাক্তার লিখে দিছে অক্সিজেনের জিনিসগুলা, ওগুলো আমি আনছিলাম, ওনারা এগুলা লাগায় নাই। এই চক্রের কাছে অসহায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ করলেই হতে হয় হামলা শিকার। এ ঘটনায় মামলা করে উল্টো মিলছে হুমকি। এইমাত্র আমি
জামিন নিয়ে পত্রিকা আইছি, ঠিক আছে? আচ্ছা দেখে কত মামলা দিতে পারেন। ওনারা হাসপাতালের কেউ না। আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করছি, বলছি আপনারা কি হসপিটালের কেউ, আপনারা এরকম করতেছেন কেন? আমাকে বলে এই বেটি আমরা এখানে টাকা দিয়ে ঢুকছি, এমনি এমনি ঢুকি নাই, আমি টাকা তুলে যাব এখান থেকে। আরেকটি চক্র রোগীকে বাধ্য করছে নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে। ওষুধ লিখে দিয়েছে সেবা ফার্মেসি থেকে ওষুধটা আনার জন্য। পুলিশ সার্ভারের তথ্য ও সময় সংবাদের অনুসন্ধান বলছে, দালাল চক্রের পেছনে রয়েছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিতদের যুগসাজশের পাশাপাশি প্রভাবশালীদের ছত্রছায়া। থানায় একাধিক অভিযোগে সিন্ডিকেট সদস্যরা বারবার গ্রেফতার হলেও ছাড়া পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে এই কাজে। মুনতাসির নামে একজন আছেন, যার নেতৃত্বে এই পুরা মেডিকেলটা নিয়ন্ত্রণ হচ্ছে। আনসার ক্যাম্পের যে ক্যাম্প কমান্ডার আছে, উনি এখানে প্রত্যেকটা রোগীপতি হিসাবে প্রতি সপ্তাহে 1000 টাকা করে পান। ঢাকায় জাহিদকে চেনেন? না, এরকম কাউকে তো আমি চিনি না। ঢাকায় জাহিদ না, আমার কিন্তু এই হাসপাতাল থেকে প্রায় 5 বারের বেশি গ্রেফতার হয়েছে। এখানে যাদের দেখাচ্ছেন আমি আসলে তাদের কোনো শনাক্ত করতে পারতেছি না। স্বজনদের অভিযোগ, রোগীকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ব্যবহার করলে হাসপাতালের কতিপয় স্টাফদের দিতে হয় টাকা, যদিও তা অস্বীকার করেছেন কর্মচারীরা। খুশি মনে 10-20 টাকা চা খাওয়ার জন্য দিলে আলাদা কথা, সেটা জুলুম করে 200 টাকা না। এদিকে দালাল ঠেকাতে চালু করা হয়েছে পাস কার্ড ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভিও, কিন্তু প্রযুক্তির উপস্থিতিতেও কমছে না চক্রের দৌরাত্ম্য। অ্যাটেন্ডেন্স কন্ট্রোল একটা সিস্টেম, এবং এই মেথডের কারণে এই দালাল চক্র কিন্তু এই ঢুকতে পারে না। এদের দৌরত্ব কিন্তু গত 2 মাসে কমে গেছে। কর্তৃপক্ষের তথ্য মতে 900 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন 3000-এর বেশি রোগী সেবা নিতে আসেন। বহিরাগত দালালদের উৎপাত বন্ধ করতে পারলে সেবা খাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এক্ষেত্রে হাসপাতাল প্রশাসনেরও সদিচ্ছা থাকতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে দুর্গাপুরের কুড়ালিয়া গ্রামে সোহাগ ঝুমা দম্পতির মেয়ের কান্না শুনে ঘরে ঢোকেন শ্বশুর। এ সময় ওড়না ও দড়ি দিয়ে পেঁচানো স্বামী স্ত্রীর লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 3 বছর আগে চকলেঙ্গুরা গ্রামের সোহাগের সঙ্গে বিয়ে হয় ঝুমার। বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকতেন পেশায় রাজমিস্ত্রি সোহাগ। বরগুনায় কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, দাম্পত্য কলহের জেরে বাগবিতণ্ডায় জড়ায় গৃহবধূ সাজিদা বেগম এবং তার স্বামী তৈয়ব আলী। এক পর্যায়ে মুগুর দিয়ে পিটিয়ে সাজিদাকে গুরুতর আহত করে পালিয়ে যায় তৈয়ব। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেওয়া হলে পথেই সাজিদার মৃত্যু হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তার স্বামী পিটাইছে মুগুর দিয়ে, এরকম মোটা মুগুর আছে কাঠের দিয়ে সকাল পাওয়া গেছে। সাইকেলটা সেন্টার সামনে একটা আছে আপনার ওই সিঁড়ির উপরে রক্তের মনে করেন মির মতো, পশু জবাই করলে যেরকম রক্ত গড়াগড়ি করে ওইভাবে রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমার বোনের হাসপাতালে দিয়া আর ওই ভাগ্নি দিয়া ওদের কাছে থুইয়া হিসেবে লাই গেছে। এখনো ডিটেলস আমরা জানি না, অভিযোগ পেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি ঘটনা ঘটেছে, আমরা আইনগত ব্যবস্থা নেব আর কি। চট্টগ্রাম বন্দরকে বিস্ফোরণ ও অগ্নি ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নিল জাতীয় রাজস্ব বোর্ড। এ লক্ষ্যে কীটনাশক, কেমিক্যাল এবং শিল্পের কাঁচা মালের মতো 15 ধরনের পণ্য বন্দরের শিরের পরিবর্তে বেসরকারি অফডকগুলো থেকে ডেলিভারি নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে 7 দফায় 65 ধরনের পণ্য অফডকগুলোতে পাঠানো হলো। তবে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জায়গা সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা চিঠিতে 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে অফডকগুলো থেকে ডেলিভারির ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। মূলত এসব কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল বন্দরের শেড থেকে ডেলিভারি হয় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকি সহ নানা জটিলতার সৃষ্টি করছিল। দ্রুত অকশন না হয় তাহলে এগুলা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন অগ্নি ঝুঁকি বা একটার সাথে একটা রাসায়নিক বিক্রিয়া। পৃথিবীর কোনো বন্দরের অভ্যন্তরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। তবে অবশেষে চট্টগ্রাম বন্দর সে ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।
2000 সালে রফতানি পণ্য, 2006 সাল থেকে 9 ধরনের আমদানি পণ্যের ডেলিভারির সুবিধা দেওয়া হয়। সবশেষ চলতি বছরের এপ্রিলে আরও 12 ধরনের কেমিক্যাল ও দাহ্য পণ্য বন্দর থেকে অফডকে পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে যেন নিরবচ্ছিন্নভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেনার বা অন্যান্য পণ্য আসতে পারে, সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তর করায় বন্দরে কন্টেনার ওঠানামায় গতি বাড়ল। ব্যবহারকারীর প্রশ্ন তুলছেন অফডকের সক্ষমতা নিয়ে। শুধু বন্দর কর্তৃপক্ষ একের পর এক পণ্য ডেলিভারি ওখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিলে হবে না, সেটাতে আমরা স্টেক হোল্ডাররা কষ্ট পাচ্ছি, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সক্ষমতার মাত্র 22 থেকে 25% ব্যবহার হচ্ছে বলে দাবি বিগডার। নতুন করে আরও 15টি পণ্য যুক্ত হলে সক্ষমতা হবে 40%-এর কাছাকাছি। বেসরকারি অফডকগুলো চট্টগ্রাম বন্দরে যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পাই তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি এখন থেকে আমরা পাবো। রপ্তানির ক্ষেত্রে জাহাজে তোলার আগে শুল্কায়ন সহ জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পায়রা বন্দরের ড্রেজিং কিছুটা জটিল হলেও নিজস্ব ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা বন্দরের মাস্টার প্ল্যান বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। নিজস্ব ড্রেজার ক্রয়ের ব্যাপারে আমি অত্যন্ত তৎপর আছি এবং আশা করি কিছু একটা করে যেতে পারবো। ড্রেজিংটা খুব বড় ধরনের প্রবলেম, ডেফিনেটলি 50 কিলোমিটার আমাদেরকে ড্রেজিং করতে হবে, মেইনটেন্যান্স ড্রেজিং 70 কিলোমিটার। এখন একটা তৈরি হয়ে গেছে, এখন হোয়াট টু ডু, ইট হ্যাজ টু বি ইউজড, এবং সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ইন্টারিম গভর্নমেন্ট সরকারের পক্ষ যতটুকু সম্ভব ততটুকু আমরা করে যাচ্ছি। রাজশাহীতে 3 দফা দাবিতে নেস্কো অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েট শিক্ষার্থীরা। এদিকে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে নেস্কো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন রুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা সহকারী প্রকৌশলী পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সবার জন্য উন্মুক্ত করার দাবি তুলে ধরেন। এদিকে দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক সংকট সমাধান সহ 8 দফা দাবি তুলে ধরেন। বাংলার সময় আরও থাকছে। খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ময়মনসিংহের ত্রিশাল সেনবাড়ি সড়ক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পদ্মা নদীর সংযোগের একটি খালে গোসল করতে যায় শিশু আনিম ও মিম। এ সময় অসাবধানতাবশত গভীর পানিতে চলে গেলে ডুবে মারা যায় তারা। পরে পুলিশের সহযোগিতায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতে মারা যায় প্রতিষ্ঠানটির শিশু শ্রেণীর শিক্ষার্থী রোহিত। বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এর আগে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে শনিবার বিকেলে আমিনুলকে গ্রেফতার করে বগুড়া গোয়েন্দা শাখা পুলিশ। তিনি জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহীন হত্যা মামলার প্রধান আসামি তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার দায়ের হওয়া 9 হত্যা মামলারও আসামি তিনি। ভারতে অনুপ্রবেশের পর আটক 6 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকোয়েল উপজেলার জগদল সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। প্রায় 2 বছর ধরে তারা ভারতে বসবাস করতেন। সেখানে একটি সুতার মিলে কাজের জন্য হিলি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে। পরবর্তীতে 19 জুলাই বিএসএফ সদস্যরা তাদের আটক করে। খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্র সোহেল অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী মংসানু মার্মাসহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলাটির 7 আসামিকে গ্রেফতার করল যৌথ বাহিনী। সকালে উপজেলার গহীন জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে মংসানু ও বাবু মার্মাকে আটক করা হয়। গত 4 জুলাই অপহরণের পর 16 জুলাই জঙ্গল থেকে সোহেলের হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের মামলা দায়েরের পর 4 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আদালতে আত্মসমর্পণ করেন মোহাম্মদ শফিউল্লাহ নামে আরেক আসামি। এদিকে ঘটনার বিচার দাবিতে মানিকছড়ি সদরে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহের ত্রিশাল সেনবাড়ি সড়ক। খানাখন্দে ভরে গেছে 10 কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থান। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। খানাখন্দকে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই পানি কাদায় একাকার। ভাঙা এ সড়কে হেলে দুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় এমন বেহাল দশা ময়মনসিংহের ত্রিশাল থেকে সেনবাড়ি পর্যন্ত 10.5 কিলোমিটার সড়কের। সড়কটিতে দিন দিন খানাখন্দ বড় আকার ধারণ করছে। অল্প বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। বৃষ্টি হইলে গাড়ি লইয়া চলাচলের জানা এটা গাড়ি কোনো পানি জমে সেটা বোঝা যায় না, গাড়ি ফল্টি খা। এই রাস্তা চলাফেরা খুব অসম্ভব। দেখা গেছে গাড়িওয়ালারা 200 টাকা যদি ভাড়া মারে তাহলে 300 টাকা লাগে ঠিক করলেই। এই সড়ক দিয়েই চলাচল করে উপজেলার 3টি ইউনিয়নের 40টি গ্রামের প্রায় লাখো মানুষ। কৃষি পণ্য, রোগীবাহী যানবাহন, এমনকি শিক্ষার্থীদের যাতায়াতেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মানুষ যাতায়াত করতে না, একটা রুগী লিয়ে চলাফেরা করতে পারে না। যে কোনো যাবেন গাড়ি গাতা গাড়ি ঘুরিয়ে অ্যাক্সিডেন্ট করে খালি আয় মাফে জায়গা কোনো খবর নাই। ভারী বৃষ্টি হইলে আডু পানি জমে থাকে রাস্তা, এখন স্কুলের প্লানো যাইতে পারতেছে না। সড়ক বিভাগ জানায় সড়ক প্রশস্ত ও যথাযথ মানে উন্নীত করতে শিগগিরই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের জন্য পাঠানো হবে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রশস্তকরণ এবং যথাযথ মানে উন্নীতকরণের লক্ষ্যে একটি ডিপিপি আমরা প্রস্তুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদে সেতুসহ ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত 20.15 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে সড়কটি 2019 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি থেকে স্থানান্তর করা হয় সড়ক ও জনপথ বিভাগে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরে থাকছেন না ভূমিহীনরা। কেউ ভাড়া দিয়ে, কেউ বিক্রি করেছেন এলাকার সচ্ছল ব্যক্তিদের কাছে। বহিরাগতদের চলাচল বাড়ায় আশ্রয়ণ গুচ্ছ গ্রামগুলোতে বেড়েছে মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। সারা দেশের মতো শেরপুরেও অসহায় ভূমিহীনদের থাকার জন্য জমিসহ ঘর দেয়া হয় সরকার থেকে। নির্মাণ এবং বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ভূমিহীনরা বুঝে পান জমিসহ সরকারি ঘর। বরাদ্দ পেয়ে ওই স্বপ্নের ঘরে বসবাসও শুরু করেন তারা। স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে বড় শহরগুলোতে পাড়ি জমান ঘরে থাকা অসহায় মানুষগুলো। শুধু শ্রীবর্দী নয়, জেলার অন্য এলাকার সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একই দশা। কর্মসংস্থানের খোঁজে শহরে পাড়ি জমানো সহ নানা অজুহাতে সরকারের দেয়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। কেউ দিয়েছেন ভাড়া, আবার কেউ বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করেছেন মালিকানা হস্তান্তর। অধিক সচ্ছল ব্যক্তিরা এখানে এসে নানা প্রকার অপকর্মেও যুক্ত হচ্ছেন। আসলে গরম মধ্যে কেউ থাকে না, আর জাগেরা আছে ওরাই মোটামুটি গড়পা। কিছু কিছু মানুষ আলাদাভাবে মনে করে বিক্রি করে দিছে। এলে কেউ ভাড়াও দিছে, কেউ নারকি থুইতাছে, গরু থুইতাছে। কিছুদিনের জন্য আমার থাকবার দিচ্ছে এই জায়গায়। আমি রয়েছি, আপনারা আইলে পরে আমি আবার জামুগা দুবার ব্যবসা করে। অনেক লোকজন আসে এটার জন্য আমরা স্যার টেন অফিসে জানাইছি। সব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। একজনের নামে বরাদ্দকৃত ঘরে অন্যজন আছে, এই ধরনের কোনো তথ্য যদি আসে সেক্ষেত্রে অবশ্যই এই সিলিন্ডারের মাধ্যমে আমরা যথাযথ প্রক্রিয়ায় নোটিশ করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জেলায় 3 দফায় মোট 1646টি পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পে 2 শতক জমিসহ পাকা বাড়ির মালিকানা। সময় সংবাদ, শেরপুর। ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত। সকালে ভীমরুলি ও আটঘর কুরিয়ানা এলাকায় যান আবদেল ওহাব সাইতানি। সেখানে ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেন তিনি। পরে পেয়ারা চাষিদের সঙ্গে কথা বলেন। এ সময় আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পেয়ারা রফতানি প্রসঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। সফরকালে তার সঙ্গে ফরচুন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশে আলজেরিয়া অ্যাম্বাসেডরের সেক্রেটারি উপস্থিত ছিলেন।
will contribute substantially to enhance bilateral exchanges and cooperation between Algeria and Bangladesh. For this reason, we encourage people from here to export it to Algeria massively. বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কথা লড়াই থাকলেও মঞ্চে হামলা ফ্যাসিবাদী চরিত্র, রাঙামাটিতে পদযাত্রা এনসিপি নেতারা, সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। গোপালগঞ্জে কারফিউ তুলে নেয়ার পর চলছে 144 ধারা, সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, সহিংসতায় জড়িত ছাড়া নিরপরাধ কাউকে গ্রেফতার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। একটা বালিশের কভার চেঞ্জ করতে হলো তাদেরকে টাকা দিতে হয়। আপনারা কি হসপিটালের কেউ আপনারা এরকম করতেছেন কেন? আমাকে বলে এই বেটি আমরা এখানে টাকা দিয়ে ঢুকছি, এমনি এমনি ঢুকি নাই, আমি টাকা তুলে যাব এখান থেকে। সিলেট ওসমানী মেডিকেলে দালালের দৌরাত্ম্য, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া, টার্গেট দূর থেকে আসা রোগীরা, গ্রেফতার হলেও ছাড়া পেয়ে ফের হয়ে ওঠে সক্রিয়। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।